নমস্কার বন্ধুরা, শান্তিবার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে সমর্থন করার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য। বন্ধুরা, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের কাছে প্রাচীন ভারত থেকে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি এর মধ্যে কিন্তু মিশে আছে, মানুষের জীবনের সঙ্গে মিশে আছে, অঙ্গাঙ্গিভাবে মিশে আছে, যেটা হচ্ছে বৈদিক জ্যোতিষশাস্ত্র, যেটা প্রাচীন ভারত থেকে আমরা কিন্তু পেয়েছি। প্রাচীন ভারতের পরাশর, জৈমিনী, এই যে বিখ্যাত যে জ্যোতির্বিদরা ছিলেন, আর্যভট্ট, সংখ্যাতত্ত্ববিদ, এনাদের কাছ থেকে আমরা যে বিষয়গুলো আমরা পেয়েছি সেটা এতটাই গুরুত্বপূর্ণ যে সেইটা আলোচনা কিন্তু আজকে আমাদের সামনে একটি দরকারি বিষয় বলে আমি মনে করি। কেন? তার কারণ হচ্ছে, দেখুন, এই শান্তিবার্তা চ্যানেলের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে সত্যিটা তুলে ধরা। আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই জ্যোতিষকে কেন্দ্র করে বিভিন্ন মানুষ, বিভিন্ন অ্যাস্ট্রোলজার বা জ্যোতির্বিদ তারা নিজেদিকে বলেন এবং তারা কিন্তু মানুষকে দিনের পর দিন ঠকিয়ে যাচ্ছেন মিথ্যা বলে বিভিন্নভাবে। তো সেটাকে উদ্দেশ্য করেই আমাদের উদ্দেশ্য ছিল যে এই শাস্ত্রটা মধ্যে আমাদের একটু ঢোকা দরকার আছে এবং এর যে সত্যতা, এর যে বিজ্ঞানসম্মত দিক, সেটা আমাদের জানার প্রয়োজন আছে আমাদের সকলেরই। হ্যাঁ, প্রাচীন যে জ্যোতিষশাস্ত্র সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা একটা বিজ্ঞান ভিত্তিক একটা চর্চা। কিন্তু আমরা যেটা বাস্তবে দেখতে পাই, বহু জ্যোতিষী তাদের অর্থ রোজগারের জন্য মানুষকে মিথ্যা বোঝান বিভিন্ন দিক দিয়ে। সেগুলো দিনের পর দিন আমরা আসবো, আলোচনার মধ্যে আমরা নিয়ে আসব। যাই হোক, আজকে যেটা বিষয় সেটা হচ্ছে প্রাচীন যে বৈদিক যে জ্যোতিষশাস্ত্র, তার বিভিন্ন দিকগুলি নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে এটাও কিন্তু আমরা জানব। যদি সেটা প্রকৃত অর্থেই সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা যায়, সেই অনুযায়ী সেই প্রাচীন যে আর্য, যে বৈদিক যে আর্যদের সময় থেকে যে বৈদিক যে জ্যোতিষশাস্ত্র, সেই অনুযায়ী যদি সঠিকভাবে অঙ্কটা কষা যায়, সঠিকভাবে অঙ্ক করে বিশ্লেষণ করা যায়, তাহলে একজন মানুষের জীবনে কি কি ভালো দিক আসতে চলেছে, কি কি খারাপ দিক আসতে চলেছে, সেগুলো বিশ্লেষণ করা যায়। কিন্তু বন্ধুরা, সেইগুলো এই যে জানতে পেরে বিভিন্ন পাথরের মাধ্যমে আমরা আঙুলে 5টা পাথর পড়ে নিলাম, সেটা কিন্তু সমাধান হবে না। এইটা বুঝতে হবে। সেটা আসবো, আলোচনায় আসবো, একদিনে সব আলোচনা হবে না। তো তার সমাধান কিভাবে হবে সেটাও আমরা আসবো। সেটাও কিন্তু ওই শাস্ত্রে বলা আছে, যে শাস্ত্র, বৈদিক যে জ্যোতিষ শাস্ত্র, সেখানে সেটা বলা আছে। তো পরাশর এবং জৈমিনীর যে উত্তর মীমাংসা, পূর্ব মীমাংসা এবং পরাশরের যে শাস্ত্র, সেখান থেকে বলা হচ্ছে কি, যে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, ভালো করে বুঝবেন বিষয়টা, এই জায়গাটা যদি একটু বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর বুঝতে কোনো অসুবিধে হবে না আশা করছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একজন জাতকের জীবনে দুটো দিক ওরা কিন্তু
নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। সেটা হচ্ছে, যেটা জ্যোতিষশাস্ত্রে বলছে, বৈদিক জ্যোতিষশাস্ত্রে, সেটা হচ্ছে মানুষের দুটো দিক। একটা হচ্ছে জন্মর সময়ে সে চন্দ্রের অবস্থান অনুযায়ী যে রাশিটা পাচ্ছে, সেই রাশিটা হচ্ছে তার ভেতরের মনের যে ভাব প্রকৃতি, মনের যে ওঠাপড়া, মনের যে উন্নতি অবনতি, সেইটা নির্দেশ করে। সেই জন্য চন্দ্র অনুযায়ী একটা রাশি সেই জাতককে দেওয়া হয়, মানে সেইটা সেই জাতকের চন্দ্র রাশি। আর একটা হচ্ছে সেই জাতক যে স্থানে জন্মাচ্ছে, সেই স্থানে পূর্ব দিকে প্রথম যে তারাটি উঠছে সেই অনুযায়ী লগ্ন করা হচ্ছে, এবং সেই লগ্নটি যে রাশির ওপর বসে আছে সেটা তার হচ্ছে লগ্ন রাশি। তাহলে একটা মানুষের দুরকম রাশি হয়, একটা হচ্ছে চন্দ্র রাশি, চন্দ্র যেখানে বসে আছে সেই অনুযায়ী চন্দ্রের রাশি অনুযায়ী ধরা হয়, আর একটা হচ্ছে লগ্ন রাশি। তাহলে চন্দ্র রাশিটা আমরা কি দেখলাম? মনের যে ভাব, মনের যে ভাবগতিক, মনের যে চিন্তা চেতনার যে গতি এবং ওঠা পড়া, সেইটা দেখা হয় চন্দ্র অনুযায়ী, চন্দ্র রাশি অনুযায়ী। আর হচ্ছে যে লগ্ন, লগ্ন অনুযায়ী দেখা হয় সেই জাতকের তনুভাব, মানে বাইরের যে প্রকাশ, সেইটা দেখা হয়। এবং সেই জাতক বাইরের জগতে তার কতটা উন্নতি হবে অবনতি হবে, সে কোন দিকে যাবে, কি নিয়ে পড়াশোনা করতে পারবে, তার জীবনে কিভাবে সে নিজেকে গড়তে পারবে, সে কি পরিবেশের মধ্যে দিয়ে যাবে, এইগুলো দেখা হয় লগ্ন রাশি অনুযায়ী। এই হচ্ছে বিষয়। তো আমাদের কিন্তু এইটা অনেক জ্যোতিষী কিন্তু সঠিকভাবে ভেঙে বলে না। একটা হচ্ছে চন্দ্র রাশি, সেটা তার নিজের মনের ভাবগতিক, মনের ওঠাপড়া সেই অনুযায়ী। আর একটা হচ্ছে সে যেখানে যে স্থানে জন্মাচ্ছে সেই স্থান অনুযায়ী, তার সেই স্থানের পূর্ব দিকে প্রথম যে তারাটা ওঠে সেই অনুযায়ী তার লগ্ন রাশি ধরা হয়। লগ্ন রাশি তার বাইরের জগতের সঙ্গে তার যে যোগাযোগ, উন্নতি অবনতি, তার প্রসপারিটি, এগুলো দেখা হয়। তো এগুলো আমরা ধীরে ধীরে এক এক করে আলোচনা করব, বিভিন্ন এপিসোডে আমরা আলোচনা করব। তো এখানে অনেক কটা দিক বোঝার আছে। আগেকার দিনে জ্যোতিষীরা এই যে পরাশর, জৈমিনী, এই যে সংখ্যাতত্ত্ববিদ আর্যভট্ট, এরা যে এই নিয়ে হিসেব নিকেশ করেছেন, এই নিয়ে যে গবেষণা করেছেন, সে গবেষণা কিন্তু বিশাল বিস্তৃত একটা দিক, যেটা আমাদের কতগুলি দিক সেখানে প্রথমেই জানতে হবে। সেটা আমরা আস্তে 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 আলোচনা করব বিভিন্ন সময়ে। তো এই শাস্ত্র অনুযায়ী যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, একজন জাতকের কোন জিনিসগুলো আমাদের প্রথম দেখতে হবে। জন্মকুণ্ডলী যখন হয়, জন্মকুণ্ডলীতে কোন জিনিসগুলো প্রথম দেখতে হবে, সেটা হচ্ছে সেই জাতক কোন দিন জন্মাচ্ছে, বারটা কি বার, তো তারপরে হচ্ছে তিথি, কোন তিথিতে সে জন্মাচ্ছে, কোন পক্ষে জন্মাচ্ছে, কৃষ্ণপক্ষ না শুক্লপক্ষ, হ্যাঁ, এইটা মানে হচ্ছে অমাবস্যার মধ্যে জন্মাচ্ছে নাকি পূর্ণিমার তিথিগুলির মধ্যে জন্মাচ্ছে। অ্যাকচুয়ালি তিথি হচ্ছে 30টা, একটা মাসের 30টা তিথি হয়। অমাবস্যা চলাকালীন 15টা তিথি, মানে হচ্ছে কৃষ্ণপক্ষ, কৃষ্ণপক্ষ চলাকালীন হচ্ছে 15টা তিথি, আর শুক্লপক্ষ মানে হচ্ছে পূর্ণিমা তিথি চলাকালীন হচ্ছে 15টা তিথি, মানে 15 30টা তিথি। আর বার তো আমাদের 7টা, জানেন নিশ্চয়ই, হ্যাঁ, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, 7টা বার। বেশ। আর হচ্ছে কোন যোগে সেই ব্যক্তি জন্মাচ্ছে, কোন যোগ, যোগ আছে কিন্তু 27টা যোগ আছে, সেগুলো আসবো পরবর্তী বিভিন্ন এপিসোডে আলোচনা করব।
যোগের মাহাত্ম্য, কোন যোগে জন্মালে কি হয়, সেগুলো কিন্তু আমি বলছি না, সেগুলো আমি বারবার বলছি। এখানে আলোচনাটা কিন্তু হচ্ছে আর্য জ্যোতিষশাস্ত্র বা বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে, সেখানে কি বলছে এইটা নিয়ে আলোচনা হচ্ছে। তো তো সেখানে কিন্তু যোগ বলা হচ্ছে 27টা যোগ আছে, এবং সেটা আমরা ক্যালেন্ডার অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাবো। কোন করণে জন্মাচ্ছে, 11টা করণ আছে, জাতক কোন করণে জন্মাচ্ছে 11টা করণ আছে, এবং সে কি ধাতু পাচ্ছে, সোনা, তামা, লোহা ইত্যাদি ইত্যাদি অনেক ধাতু আছে, সেই কোন ধাতুতে সে জন্মাচ্ছে, জন্মানোর সময় সে কি ধাতু পেয়েছে, কোন পায়া পেয়েছে, মানে কত পায়াতে, মানে 1 2 3 4 চারটে যে আছে আমাদের একটা দিনের মধ্যে, হ্যাঁ, সেই পায়াগুলো হিসেব করতে হয়, কোন পায়াতে সে জন্মাচ্ছে এটাকে দেখতে, বা কোন পদে জন্মাচ্ছে, পদটা কি, তারপরে কোন তত্ত্বে সে জন্মাচ্ছে, বায়ু তত্ত্ব, জল তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, অগ্নি তত্ত্ব, এরকম তত্ত্ব আছে, এইগুলো দেখতে হয়। আর দেখতে হয় কোন নক্ষত্রে সে জন্মাচ্ছে, কোন মাসে জন্মাচ্ছে। এই যে নক্ষত্র কথাটা বললাম, এই নক্ষত্র নিয়েই, জন্ম নক্ষত্র নিয়েই আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। বাকি আস্তে আস্তে আরো অনেক কিছু আলোচনা পরবর্তীকালে করব। আর তার আগে বলিনি, এই যে চন্দ্র রাশি বা লগ্ন, ওই যেটা বললাম যে রাশি হচ্ছে চন্দ্রের যেখানটা অবস্থান সেখানটা রাশি হিসেবে ধরা হয়। মানে 12টা কক্ষ নির্দিষ্ট করা হয় একটা জাতকের যে জীবনের যে হিসাব করার জন্য 12টা কক্ষ ধরা হয়। সে 12টা কক্ষ হচ্ছে 12টা রাশি, চন্দ্র রাশি, ঠিক আছে, চন্দ্রের অবস্থান অনুযায়ী ধরা হয়। সেটা কি আমি আবারও বলছি, সেটা কিন্তু মনের ভাবগতিক, আপনার জাতকের মনের যে ভাবগতিক, মনের যে চিন্তা চেতনা গতি ওঠা পড়া, সেইটা সেখানে দেখা হয়। সেই অনুযায়ী 12টা কিন্তু রাশি এখানে জ্যোতির্বিদ্যা করেছেন যারা জ্যোতির্বিদ ছিলেন। সেখানে কালপুরুষের যে 12টা রাশির যে ঘর ছিল কালপুরুষের, সেই হিসেবে এখানে হিসেব করা হয়। সেখানে 12টা রাশি হিসেব করা হয়। এর মধ্যে যে কোনো রাশি হতে পারে জাতকের, যে কোনো জাতকের, ঠিক আছে, মানে যখন সে জন্মাচ্ছে সেই অনুযায়ী নক্ষত্র ধরে, ঠিক আছে। তো সেখানে রাশিগুলি কি কি আছে, রাশি, মেষ রাশির অধিপতি বলা হচ্ছে মঙ্গল। বৃষ রাশির অধিপতি বলা হচ্ছে শুক্র। মিথুন রাশির অধিপতিকে বলা হচ্ছে বুধ। কর্কট রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। সিংহ রাশির অধিপতি হচ্ছে রবি বা সূর্য। কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল। আর হচ্ছে ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। মকর রাশির অধিপতি হচ্ছে শনিদেব। কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব। আর হচ্ছে মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। এখানে ছকে খেয়াল করে দেখলে আমরা দেখতে পাবো যে রবি আর চন্দ্র ছাড়া বাকি সব গ্রহগুলোরই কিন্তু দুটো করে রাশির অধিপতি, ঠিক আছে। সেটা পরবর্তীকালে যখন আমরা রাশি নিয়ে ডিটেলে আলোচনা করব তখন আমরা সেটা আসবো, ঠিক আছে। কোন রাশির কেমন স্বভাব, কোন রাশিতে জন্মালে তার মনের যে স্বভাব কেমন হবে, সেগুলো আলোচনায় আসবো। তো এইগুলোই কিন্তু আবার এই যে রাশিগুলি আছে, এই রাশিগুলির মধ্যে আবার যেখানে লগ্ন দেখাবে বা
জন্মকুষ্ঠিতে যেখানে দেখবে ল লেখা থাকবে বা এল লেখা থাকবে সেটাই কিন্তু জাতকের লগ্ন। আর যেখানে চন্দ্রের অবস্থান থাকবে সেইটা হচ্ছে তার চন্দ্র রাশি, মানে যে রাশিতে থাকবে বা যে ঘরে থাকবে। আর যেখানে যে ঘরে ল লেখা থাকবে সেইটা হচ্ছে তার লগ্ন রাশি। মানে রাশিগুলো কিন্তু থাকবে 12টা ঘরে, ঠিক আছে। যখন আপনি কুণ্ডলী আপনি দেখবেন, সেখানে যে জন্ম কুণ্ডলীর যে ঘরে ল লেখা থাকবে সেই ঘরটা হচ্ছে জাতকের লগ্ন বা লগ্ন রাশি। এটা কিন্তু বাইরের যে কানেকশন, মানে জাতকের বহির জগতের সঙ্গে যে যে যোগাযোগ বা উন্নতি, জীবনের যে ওঠাপড়া, ঘাত প্রতিঘাত, সেইটা এখন ইন্ডিকেট করবে মানে লগ্ন রাশি অনুযায়ী। আর চন্দ্র রাশি অনুযায়ী, চন্দ্রের অবস্থান থেকে দেখা হয়, চন্দ্র রাশি অনুযায়ী জাতকের মনের যে ভাব প্রকৃতি, মনের যে ভাবগতি, মনের যে ওঠাপড়া, চিন্তা চেতনা, সেইটা দেখা হয়। ঠিক আছে, বেশ। এইবার আমি আসি তারা, নবতারা চক্র। নবতারা চক্র বিষয়টা এখন প্রথমেই যদি আপনাদের বলে দিই একটু আপনাদের কঠিন লাগবে, কিন্তু খুব সংক্ষেপে বলি। মানে কোনো জাতক যে নক্ষত্রে জন্মাচ্ছে, মানে আমাদের টোটাল নক্ষত্র আছে চন্দ্র পথে, মানে চন্দ্র যে পথে কক্ষপথে ঘোরে সেই কক্ষপথে সর্বমোট যেখানে জ্যোতিষীরা হিসেব করছেন 27টি নক্ষত্র আছে। ঠিক আছে, সেই 27টি নক্ষত্রকে 3 দিয়ে ভাগ করে সেখানে হিসেব করা হচ্ছে যে নবতারা হিসেবে। মানে কোনো জাতকের নবতারা, কোনো জাতকের জীবনের নবতারা। নবতারা হিসেবটা কি, মানে জাতক যে নক্ষত্রে জন্মাচ্ছে, মানে জাতক যেখানে জন্মেছে, যে স্থানে জন্মেছে, সেই স্থানে সেই সময়ে যে নক্ষত্রের অবস্থান ছিল সেই দিন জাতকের সেইটা হবে তার নক্ষত্র। ঠিক আছে, সেগুলো আসবো, আমি আস্তে আস্তে নামগুলো করব। সেই নক্ষত্র অনুযায়ী তার জাতকের সেটা হবে নক্ষত্র, মানে সেই মাসের সেই দিনে সেই বারে সেই তারিখে সেই সময়ে যে নক্ষত্র ছিল, ঠিক আছে, সেই নক্ষত্রটা হবে কোনো জাতকের জন্ম নক্ষত্র। ঠিক আছে, জন্ম নক্ষত্র থেকে হিসেব করে 9টা তারার হিসেব করা হয়। প্রতিটি তারায় 3টে করে নক্ষত্র আছে, হিসেব করা হয় আর কি। তো জন্ম নক্ষত্র, যে নক্ষত্রে সে জন্মাচ্ছে, ঠিক আছে। তারপরে হচ্ছে সম্পদ নক্ষত্র, জন্মের পর সম্পদ। তারপরে হচ্ছে বিপদ, তারপরে হচ্ছে খেম তারা, তারপরে হচ্ছে প্রত্যরী তারা, তারপরে সাধক তারা, তারপরে বদ তারা, তারপরে মিত্র তারা, তারপরে অতি মিত্র তারা। আর এই প্রতিটির ক্ষেত্রে 3টে করে কিন্তু নক্ষত্র আছে। প্রতিটি তারায় হিসেব করা হচ্ছে 3টে করে নক্ষত্র, সেটা আসবো হিসেবে। তাহলে আমি আবার রিপিট করছি, তাহলে জন্ম, সম্পদ, বিপদ, খেম, প্রত্যরী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, এই 9টি তারায় একটি জাতকের জীবন নির্দিষ্ট জ্যোতিষীরা করেছেন। এর মধ্যে জ্যোতিষীরা বলছেন যে এর মধ্যে 3টি তারা হচ্ছে কোনো জাতকের জীবনে একটা নেগেটিভ এনার্জি বহন করে। সেটা হচ্ছে কি, বিপদ তারা, প্রত্যরী তারা, মানে প্রতিটি তারাই কিন্তু খেয়াল করতে হবে 3টে করে নক্ষত্র আছে, ঠিক আছে। তো বিপদ তারা, প্রত্যরী তারা আর হচ্ছে বদ তারা, এই 3টে তারাই কিন্তু কোনো জাতকের জীবনে কিন্তু সাবধানে চলা উচিত। এই 3টে তারার সময়, মানে 3 তিরিকে 9টা তারার, মানে 9টা নক্ষত্রের সময়ে এটা কিন্তু লগ্ন ধরে হিসেব করতে হবে, লগ্ন অনুযায়ী এটা হিসেব করতে হবে, ঠিক আছে, লগ্ন রাশি অনুযায়ী এটা হিসেব করতে হবে। তার মানে কোনো জাতকের
লগ্ন রাশির অনুযায়ী তার যে নক্ষত্রে জন্ম, যে নক্ষত্র সেই সময় অবস্থান করছিল, সেই নক্ষত্র ধরে আমাদের হিসেবটা করতে হবে। মানে সর্বমোট 27টা নক্ষত্র আছে, সেই 27টা নক্ষত্র থেকে হিসেবটা করতে হবে। তাহলে এইবার সেই 27টা নক্ষত্র একটুখানি আমাদের জেনে নেওয়া যাক কি কি আছে। 27টা নক্ষত্র হচ্ছে কি, এখানে প্রতিদিন কিন্তু এই নক্ষত্রগুলো হিসেব আমরা দেখতে পাবো। প্রতিদিন কিন্তু 2-3টে এরকম নক্ষত্র কিন্তু আসবে। সেটা আপনারা খবরের কাগজেও কিন্তু দেখতে পাবেন, পাঁজিতেও দেখতে পাবেন, দেওয়া থাকে। এটা বৈদিক যে জ্যোতিষ সেখানে থেকে কিন্তু এই হিসেবটা করা হয়েছে। চন্দ্রপথের, আমি আবারও বলছি, একটি চন্দ্রপথে বা চন্দ্র যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে কিন্তু এই 27টা নক্ষত্রের হিসেব করা হচ্ছে কোনো জাতকের জীবনকে পরিমাপ করার জন্য, দেখার জন্য। আর একটা নক্ষত্র আছে, সেটা 28তম, সেটা কিন্তু এইখানে ধরা হয় না, সেটা আসবো। তাহলে এবার আসি 1 নম্বর 2 নম্বর করে, এগুলো কিন্তু পরপর আসবে, এগুলো কিন্তু কোনোটা চেঞ্জ করা যাবে না। যেটা আমি একে বলছি সেটা একেই কিন্তু ধরতে হবে। এইভাবে 1 2 3 4 পরপর আমরা দেখি, ঠিক আছে? তাহলে 1 নম্বর হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের প্রভু হচ্ছে কেতু। 2 নম্বর হচ্ছে ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের প্রভু হচ্ছে শুক্র। 3 নম্বর হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। কৃত্তিকা নক্ষত্রের প্রভু হচ্ছে সূর্য বা রবি। 4 নম্বর হচ্ছে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের প্রভু হচ্ছে চন্দ্র। 5 নম্বর হচ্ছে মৃগশিরা নক্ষত্র। মৃগশিরা নক্ষত্রের প্রভু হচ্ছে মঙ্গলদেব। 6 নম্বর হচ্ছে আদ্রা নক্ষত্র। আদ্রা নক্ষত্রের প্রভু হচ্ছে রাহু। 7 নম্বর হচ্ছে পুনর্বাসু নক্ষত্র, প্রভু হচ্ছে বৃহস্পতি। 8 নম্বর হচ্ছে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের প্রভু হচ্ছে শনিদেব। 9 নম্বর হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রের প্রভু হচ্ছে বুধ। 10 নম্বর হচ্ছে মঘা নক্ষত্র, বা অনেকে মাঘা বলেন বা মঘা, ঠিক আছে? মঘা নক্ষত্রের প্রভু হচ্ছে কেতু। 11 নম্বর হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের প্রভু হচ্ছে শুক্র। 12 নম্বর হচ্ছে উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রভু হচ্ছে সূর্য। 13 নম্বর হচ্ছে হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্রের প্রভু হচ্ছে চন্দ্রদেব। 14 নম্বর হচ্ছে চিত্রা নক্ষত্র। চিত্রা নক্ষত্রের প্রভু হচ্ছে মঙ্গল। 15 নম্বর হচ্ছে স্বাতী নক্ষত্র। স্বাতী নক্ষত্রের প্রভু হচ্ছে রাহু। 16 নম্বর হচ্ছে বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্রের প্রভু হচ্ছে বৃহস্পতি। 17 নম্বর হচ্ছে অনুরাধা নক্ষত্র, প্রভু হচ্ছে শনিদেব। 18 নম্বর হচ্ছে জ্যৈষ্ঠা নক্ষত্র, প্রভু হচ্ছে বুধ। 19 হচ্ছে মূলা নক্ষত্র, প্রভু হচ্ছে কেতু। 20 নম্বর হচ্ছে পূর্বাষা নক্ষত্র বা পূর্বাষাঢ়, অনেকে বলে পূর্বাষাঢ় বা পূর্বাষা, প্রভু হচ্ছে শুক্রদেব। 21 হচ্ছে উত্তরা নক্ষত্র বা উত্তরাষাঢ়, প্রভু হচ্ছে সূর্যদেব। 22 নম্বর হচ্ছে শ্রবণা নক্ষত্র, প্রভু হচ্ছে চন্দ্রদেব। 23 নম্বর হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, প্রভু হচ্ছে মঙ্গলদেব। 24 হচ্ছে শতভিষা নক্ষত্র, প্রভু হচ্ছে রাহু। 25 নম্বর হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, প্রভু হচ্ছে বৃহস্পতি। 26 হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, প্রভু হচ্ছে শনি। 27 নম্বর হচ্ছে রেবতী নক্ষত্র, প্রভু হচ্ছে বুধ। এই হলো 27টি নক্ষত্র। এটা কিন্তু জ্যোতিষের চর্চায় কোনো জাতকের জীবনের বিভিন্ন অনুমান করার জন্য, বিভিন্ন জিনিস অনুমান করার জন্য এই 27টি নক্ষত্র ব্যবহার করা হয়। এটা জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে। এই নক্ষত্র বিচার জৈমিনীর উত্তর মীমাংসা এবং পূর্ব মীমাংসাতে আমরা পাই, এবং পরাশরের যে
জ্যোতিষশাস্ত্র সেখানেও পাই। এছাড়া আর একটা নক্ষত্র আছে, সেটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। সেইটাকে ধরা হয় যে ভগবান শ্রী বিষ্ণুর বাসস্থান হিসেবে, বিষ্ণুর লোক হিসেবে। তো এই অভিজিৎ নক্ষত্রকে ধরা হয়। এইবার যেটা আমাদের আজকের আলোচনার পরিসমাপ্তি করব যেটা বলে, সেটা হচ্ছে এই যে রাশিগুলি বললাম, এই রাশিগুলির যে অধিপতি আছে 9টা, এই 9টা তো আমরা গ্রহের নাম বললাম, ঠিক আছে। যেমন হচ্ছে বৃহস্পতি, শুক্র, মঙ্গল, চন্দ্র, রবি, বুধ, শনি। এছাড়াও আছে দুটো ছায়া গ্রহ, তারা কিন্তু গ্রহ নয়, ছায়া গ্রহ। একটা হচ্ছে রাহু, একটা হচ্ছে কেতু। এদের কিন্তু নির্দিষ্ট কোনো ঘর নেই, ঠিক আছে। এদের নির্দিষ্ট কোনো ঘর নেই, এরা অন্যের ঘরে গিয়ে বসে। তো জন্ম ছকে দেখবেন রাহু কেতু কিন্তু আছে। রাহু যেদিকে থাকবে, কেতু ঠিক ঠিক তার উল্টো দিকে থাকবে জন্ম ছকে। তো এইভাবে দেখা যাচ্ছে কি, এই যে নবতারার চক্রের যে হিসাব, ওই যে 27টা তারা আছে, 27টা তারার মধ্যে নক্ষত্র আছে, 27টা নক্ষত্রের মানে যে দিনের যে সময়ে যে নক্ষত্র আছে, জাতক যে সময় জন্মাবে সেই নক্ষত্র যেখানে আছে, সেই নক্ষত্র অনুযায়ী তার সেই রাশিটা দেখা হয়, চন্দ্র রাশি অনুযায়ী চন্দ্র রাশি দেখা হয়, ঠিক আছে। সেটা হলো চন্দ্র রাশি, মানে চাঁদ যখন, মানে চাঁদ যেখানে অবস্থান করছে, আর জাতক যেখানে জন্মাচ্ছে তার পূর্ব দিকে প্রথম যে তারাটি উঠছে সেইটা হচ্ছে তার লগ্ন রাশি, দেখবে জন্মকুণ্ডলিতে আছে। তো সেই লগ্ন রাশিতে যে দেখবে নক্ষত্র অবস্থান করছে, মানে যে নক্ষত্রে সেই জাতক জন্মাচ্ছে, সেই নক্ষত্র হিসেবে কিন্তু এই নবতারার হিসেব করতে হবে। মানে যে নক্ষত্রে তার জন্ম সেটাকে ধরতে হবে 1, মানে জন্ম নক্ষত্র, ঠিক আছে। তাহলে জন্ম নক্ষত্র যদি কারো ধরুন বলি, কারো ধরুন হয়তো বৃষ রাশি, তাহলে বৃষ রাশির জন্ম নক্ষত্র কিন্তু হতে পারে মৃগশিরা, হতে পারে রোহিণী, হতে পারে আর কৃত্তিকা হতে পারে। মৃগশিরা নক্ষত্র হতে পারে বৃষ রাশি, রোহিণী হতে পারে বা কৃত্তিকা হতে পারে, ঠিক আছে। তো তাহলে এখানে সেই জাতক যে নক্ষত্র পেল, ধরুন আমি ধরে নিচ্ছি সে হয়তো মৃগশিরা পেল, বৃষ রাশি মৃগশিরা, লগ্ন অনুযায়ী কিন্তু আমি কিন্তু বলছি। তাহলে তাহলে মৃগশিরাটা হবে তার জন্ম নক্ষত্র, ঠিক আছে। তাহলে প্রথম নক্ষত্রটা হলো জন্ম নক্ষত্র। তাহলে মৃগশিরার পরেরটা হচ্ছে আদ্রা। আদ্রাটা তাহলে কি হবে, আদ্রা নক্ষত্রটা হবে তার ক্ষেত্রে সম্পদ নক্ষত্র, মানে তার ক্ষেত্রে ভালো হবে। তারপরে নক্ষত্রটা হচ্ছে পুনর্বাসু, পুনর্বাসু হবে তার ক্ষেত্রে বিপদ নক্ষত্র, মানে যে জাতকের মৃগশিরা নক্ষত্রে তার লগ্ন, ঠিক আছে। বেশ, তাহলে পুনর্বাসু হলো বিপদ নক্ষত্র। তারপরে হচ্ছে পুষ্যা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র হবে তার ক্ষেত্রে খেম নক্ষত্র। খেম নক্ষত্র কিন্তু ভালো, সেটা তার ক্ষেত্রে খুবই আশাপ্রদ হবে, উন্নতির সম্ভাবনা, বা তার সেই দিনটা ভালো যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পুষ্যার পরে হচ্ছে অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা কিন্তু তার পক্ষে হবে পত্তরী, পত্তরী, পত্তরী কিন্তু সেই দিন তার কিন্তু খারাপ যাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সাধক, সাধক তারা, সাধক তারা তাহলে কি হবে, তাহলে 10 নম্বরে কি আছে দেখুন, মানে তারপরে অশ্লেষার পরে কি আছে, মঘা নক্ষত্র। মঘা নক্ষত্র কিন্তু তার পক্ষে হবে পত্তরী নক্ষত্র, ঠিক আছে, সাধক নক্ষত্র, ঠিক আছে। তারপরে হবে পূর্ব ফাল্গুনী নক্ষত্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্রটা তার ক্ষেত্রে হচ্ছে বদ, বদ নক্ষত্র হচ্ছে, মানে যে মৃগশিরায় যার জন্ম, ঠিক আছে, মৃগশিরা নক্ষত্রে তার ক্ষেত্রে পূর্ব ফাল্গুনীটা হচ্ছে বদ নক্ষত্র, ঠিক আছে। আচ্ছা,
তারপরে হচ্ছে উত্তর ফাল্গুনী। উত্তর ফাল্গুনীটা তার পক্ষে হবে মিত্র নক্ষত্র, আর হচ্ছে হস্ত নক্ষত্র বা হস্তা নক্ষত্র, এইটা হচ্ছে তার পক্ষে অতি মিত্র নক্ষত্র। এইভাবে পরপর হিসাব করতে হবে। আবার আসবে জন্ম নক্ষত্র, ঠিক আছে, আবার মানে পরের যে নক্ষত্রটা মানে চিত্রা নক্ষত্র, এটা আবার হচ্ছে জন্ম নক্ষত্র হচ্ছে, মানে ওই যে 9টা হয়ে গেল, যে আবার তারপরে 1 থেকে আবার শুরু হচ্ছে। এই হিসেব হচ্ছে নবতারার হিসাব। তো বন্ধুরা, আজকে এই যে হিসেব আমরা দেখলাম, নবতারা চক্র হিসাব এবং 27টি নক্ষত্রের হিসাব, এই জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলা হচ্ছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এইগুলো আলোচনা কেন করছি বুঝতে হবে, মানে বিষয়টা হচ্ছে, আলোচনাটা আমি এই কারণে করছি না যে মানুষের মধ্যে অন্ধবিশ্বাস ঢুকিয়ে দেওয়ার জন্য, সেটা নয়। আলোচনাটা এই কারণে করছি যে এই প্রাচীন জ্যোতিষশাস্ত্রের মধ্যে সত্যতা লুকিয়ে আছে, বিজ্ঞান লুকিয়ে আছে। সেই বিজ্ঞানটা আমাদের খুঁজে বার করার অভাবে আমরা বিভিন্ন জ্যোতিষীর কাছে চলে যাই, দিয়ে আমরা ঠকে যাই। বিভিন্ন জ্যোতিষী আমাদের মিথ্যা বুঝিয়ে, বিভিন্নভাবে আমাদের ভয় দেখিয়ে আমাদের কাছে বিভিন্ন আংটি গতিয়ে দেয়, বিভিন্ন পাথর গতিয়ে দেয়, দিয়ে আমরা ঠকে যাই। যাই হোক, আজকে আলোচনাটা এইখানেই শেষ করব। আপনাদের যদি এই আলোচনা ভালো লাগে, আপনারা অবশ্যই আপনাদের মতামত দিন। আপনাদের খারাপ লাগলে সেটাও মতামত দিন। আপনাদের মতামত আমার কাছে আশীর্বাদ স্বরূপ। পরবর্তীকালে এই বিষয়ে আরও অনেক আলোচনা আনব। ধন্যবাদ সকলকে, প্রত্যেকে ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। ধন্যবাদ।